আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আহ, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। এম ফয়সাল রুবায়েত, প্রভাষক কৃষি শিক্ষা, বগুড়পাড়া ইউনিয়ন কলেজ, গলাচিপা পটুয়াখালী। আমাদের আজকের বিষয় কৃষি শিক্ষা, একাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। প্রথমে কিছু ছবি দেখে নিচ্ছি। উপরে বাম পাশে আছে পানির অভাবে ফেটে যাওয়া কিছু মাটি, ডান পাশে আছে জমি কর্ষণ করার পর লেভেলিং করছে এবং মাটিটা দেখতে পাচ্ছি আমরা একটু ভিন্ন ধরনের। ওর তুলনায় এখানে পানির পরিমাণ বেশি আছে। তারপরে বাম পাশে নিচে আছে মরুভূমির তত্ত্ব, লাল বালু। ডান পাশে নিচে আছে সাদা বালু এবং সেগুলো উত্তোলন করছে যন্ত্রের মাধ্যমে। তারপরে আমরা আজকের পাঠটা জেনে নিব, মাটির বুনট রূপান্তরকরণ, অর্থাৎ কনভার্সন অফ সয়েল টেক্সচার। এটা জানলে আমাদের এখান থেকে শিখন ফল কী হবে, আমরা জানলে কী কী বিষয় বুঝতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। এই পাঠে শিক্ষার্থীরা মাটির বুনটের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাটির বুনট ভিত্তিক শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, বুনট রূপান্তরকরণের পদ্ধতি বর্ণনা করতে পারবে, বুনট রূপান্তরকরণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এরপর আমরা একটা দেখতে পাচ্ছি গ্রাফ আছে এখানে, 4 ধরনের উপাদান নিয়ে মাটি মূলত তৈরি। সেটা আমরা ক্লাস 6 থেকে জেনে আসছি, পানি, বাতাস, খনিজ এবং জৈব পদার্থ। এগুলো অনেক সময় কম বেশি হয়ে থাকে বিভিন্ন কারণে। তো মূলত এগুলো হচ্ছে শতকরা পরিমাণ, সয়েল কম্পোজিশন। এরপর আমরা জেনে নেব মাটির বুনট। মাটির বুনটের রূপান্তরকরণ পড়ার আগে অবশ্যই আমাদের মাটির বুনট কী সেটা জানতে হবে। তো কোনো মৃত্তিকার বিভিন্ন আকারের একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে মাটির বুনট বলা হচ্ছে। এখানে একক কণা বলতে 3 ধরনের কণা আছে, বালি কণা, পলি কণা এবং কর্দম কণা। এই কণার পারস্পরিক অনুপাত দ্বারা, মানে বিভিন্ন অনুপাতে থাকে তারা, কখনো বালি বেশি, কখনো পলি বেশি, কখনো কর্দম কণা বেশি। তো এগুলো বিভিন্ন অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে মাটির বুনট বলা হয়। আমরা কিছু নিচে দেখতে পাচ্ছি ছবির মধ্যে, বালি কণা কীরকম, পলি কণা কীরকম, কর্দম কণা কীরকম হয়ে থাকে। তো এরপরে আমরা একটা জিনিস বলতে অবশ্য ভুলে গেছি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে মাটির একটা স্থায়ী ধর্ম এবং মাটির অনেক গুণাবলী, ভৌত গুণাবলী বুনটের উপর নির্ভর করে, যে বুনটটা কী ধরনের সেটার উপরে তার গুণাবলীও নির্ভর করছে। মাটির বুনট আমরা এখানে আবার কিছু গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাটি এবং সেখানে বিভিন্ন ধরনের কণা বিভিন্ন অনুপাতে আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পলি দোআঁশ। পলি দোআঁশে 70% আছে পলি, বাকি 15 করে আছে বালি এবং কর্দম। বেলে দোআঁশে আছে 65% বালি এবং 20% পলি, 15% কর্দম কণা। এরপর আছে ক্লে বা কাদামাটি, পলিমাটি লেখা আছে, এখানে একটু ভুল আছে। তো এখানে কর্দম কণা আছে 70% এবং 15 করে আছে বালি এবং পলি। এরপর আছে দোআঁশ মাটি, যেখানে 40% আছে পলি, 40% আছে বালি এবং 20% আছে কর্দম কণা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাটি, বিভিন্ন ধরনের অনুপাত, কোন কণা কী অনুপাতে আছে। এরপর হচ্ছে মাটির বুনটের গুরুত্ব। মাটির বুনটের গুরুত্ব হচ্ছে মাটির বুনটের মাধ্যমে মাটির শ্রেণীবিভাগ করা যাবে, মাটির শ্রেণীবিভাগ করা যাবে এই বুনটের মাধ্যমে। তারপর হচ্ছে কোন ধরনের ফসল চাষ করা যাবে এই মাটিতে সেটা নির্ধারণ করা যাবে। এই মাটিটা কোন বুনট, মাটির বুনটটা কী সেটা আমরা জানলে এগুলো নির্ধারণ করতে পারবো। তারপর হচ্ছে মাটির বুনটের মাধ্যমে পানির ধারণ ক্ষমতা জানা যায়। পানির ধারণ ক্ষমতা অবশ্যই বুনটের উপর নির্ভর করছে, কারণ বালি কণা সেটা পানি কম ধারণ করতে পারে, পলি কণা মোটামুটি এবং সবচেয়ে বেশি ধারণ করতে পারে কর্দম কণা, কারণ তাতে ছিদ্র কম থাকে। যাই হোক, তারপর হচ্ছে সেচের পানির পরিমাণ নির্ণয় করা যায় অবশ্যই, কারণ পানি ধারণ ক্ষমতা যদি জানতে পারি আমরা, সেখান থেকে আগের লাইনে যেটা লেখা আছে, পানির ধারণ ক্ষমতা জানতে পারলে আমি জানতে পারবো যে মাটিতে কী পরিমাণ সেচ দিতে হবে বা হবে না। তারপর হচ্ছে সেচের পদ্ধতি নির্বাচন করা সহজে অবশ্যই, কারণ পানি ধারণ ক্ষমতা বেশি হলে এক ধরনের সেচ পদ্ধতি, কম হলে আরেক ধরনের সেচ পদ্ধতি। মাটির পুষ্টি ধারণ ক্ষমতা জানা যায়। পুষ্টি ধারণ ক্ষমতা জানা যাবে কারণ হচ্ছে মাটির বুনটের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের পোকামাকড় কিংবা অণুজীবের কার্যাবলী নিয়ন্ত্রণ করে,
সেগুলো জানার মাধ্যমে আমরা মাটির পুষ্টি ধারণ ক্ষমতা জানতে পারবো। মাটির বুনটের উপর ভিত্তি করে ফসল বিন্যাস করতে হবে। ফসল বিন্যাসটা হচ্ছে কোন ধরনের ফসল কোন মাটিতে চাষ করা হবে এবং মানে কী কী চাষ করা হবে একসাথে, ফসল বিন্যাস বা কিসের পরে কোন ফসল চাষ করা হবে, এগুলো হচ্ছে ফসল বিন্যাস। এটা মাটির বুনটের উপর অবশ্যই ভিত্তি করে নির্ধারণ করতে হয়। মাটির বুনট বীজ বপন নিয়ন্ত্রণ করে, অবশ্যই বীজ বপন নিয়ন্ত্রণ করে, কারণ এক এক ধরনের মাটি বললাম যে পুষ্টি ধারণ ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা কম বেশি হয়ে থাকে বুনটের উপরে, অবশ্যই সেটা তাহলে বীজ বপনও নিয়ন্ত্রণ করবে। এবং মাটির বায়ু চলাচলের অবস্থা, উর্বরতা, উৎপাদন ক্ষমতা, এই পিছনের যতগুলো পয়েন্ট আছে সেগুলো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে বায়ু চলাচল যেহেতু ছিদ্র বেশি, তাদের পায়ন ধারণ ক্ষমতা কম, বালু মাটিতে ছিদ্র বেশি, কর্দম কণায় ছিদ্র কম, যার ফলে ধারণ ক্ষমতা বেশি, সুতরাং বায়ু চলাচল কম করতে পারে। উর্বরতা বললাম যে কার্যাবলী, পোকামাকড় কিংবা অণুজীবের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেগুলো উর্বরতা তার উপর নির্ভর করছে। উৎপাদন ক্ষমতা এদের উপর নির্ভর করছে, যেহেতু উর্বরতা এদের উপর নির্ভর করছে। এগুলো সব কিছুই বুনটের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর হচ্ছে মাটির বুনট ভিত্তিক শ্রেণীবিভাগ। মাটির বুনট ভিত্তিক শ্রেণীবিভাগে 3 ধরনের মাটি আছে: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এর বুনট দল হচ্ছে স্থূল বুনট। আর আসছি, আমি বেলে মাটিটা আগে প্রথমে ব্যাখ্যা করি। স্থূল বুনট, সেখানে আছে বেলে এবং বেলে পলি। দোআঁশ মাটিতে আছে 3 ধরনের: মাঝারি স্থূল বুনট, মাঝারি বুনট, মাঝারি সূক্ষ্ম বুনট। তারপর হচ্ছে এখানে আছে মাটির বুনট আছে বেলে দোআঁশ, দোআঁশ পলি, দোআঁশ পলি, বেলে এঁটেল দোআঁশ, পলি এঁটেল দোআঁশ এবং এঁটেল দোআঁশ। এরপর আছে এঁটেল মাটি। এঁটেল মাটি হচ্ছে সূক্ষ্ম বুনট, বেলে এঁটেল, পলি এঁটেল এবং শুধু এঁটেল। এটা হচ্ছে মাটির বুনটের উপর নির্ভর করে শ্রেণীবিভাগ। এরপরে আমরা জানবো বুনটটা কীভাবে রূপান্তর করব, অর্থাৎ বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর কীভাবে করব। আমরা যদি কেউ করতে চাই, আমাদের বেলে মাটি আছে, আমাকে দোআঁশ মাটিতে রূপান্তর করা দরকার, তাহলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে। তার প্রথম পদ্ধতি হচ্ছে এঁটেল মাটি ব্যবহার করতে হবে, মানে বেলে মাটির মধ্যে এঁটেল মাটি ব্যবহার করতে হবে, অথবা জৈব সার ব্যবহার করা যেতে পারে, অথবা কেঁচো সার ব্যবহার করা যেতে পারে। কেঁচো সমৃদ্ধ যেসব মাটিতে কেঁচো চলাচল আছে, সেই মাটি সহ কেঁচো সহ নিয়ে আসতে হবে, সেটা কেঁচো সার, ভার্মি কম্পোস্টও বলে। তারপর হচ্ছে কম্পোস্ট সার ব্যবহার করব। কম্পোস্ট মানে বিভিন্ন জিনিস, জৈব পদার্থ পচিয়ে যে কম্পোস্ট তৈরি হয়, সেই সার ব্যবহার করা যেতে পারে, তাহলে বেলে মাটি দোআঁশ মাটিতে রূপান্তর হবে। এবার হচ্ছে সবুজ সার, ধইঞ্চা বা পাট, এগুলো চাষ করে, আমরা জানি একদম কাঁচা অবস্থায় কেটে মাটির সাথে চাষ করে মিশিয়ে দিতে হবে, এটা হচ্ছে সবুজ সার। এগুলো এই 5 পদ্ধতি এখানে দেওয়া আছে। এই 5 পদ্ধতিতে বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা হয় বা যায়। এরপর হচ্ছে এঁটেল মাটিকে যদি আমি দোআঁশ মাটিতে রূপান্তর করতে চাই, তাহলে কি করব? আগেরটা ছিল বালি মাটিকে বা বেলে মাটিকে, এরপর হচ্ছে এঁটেল মাটিকে। ওই আগেরবার ছিল যেটা আমরা এঁটেল মাটি ব্যবহার করি, এখানে বেলে মাটি ব্যবহার করতে পারি। সবুজ সার, খামারজাত সার ব্যবহার করতে পারি, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি, জৈব সার ব্যবহার করতে পারি, জমির নাড়া পুড়িয়ে, নাড়া বলতে ধান কাটার পরে যে ধান ছড়ানোর পরে যে অংশগুলো থাকে, সেগুলো পুড়িয়ে ক্ষেতের উপরে, তাহলে যদি মাটির উপর পোড়াই দিই, তাহলে এঁটেল মাটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হবে। এরপর হচ্ছে মূল্যায়ন। আমরা কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করবে, এখানে সেগুলো উত্তর পাবে। মাটির কিছু বইয়ের সাহায্য নেওয়া লাগলেও বইয়ের সাহায্য নিবে। মাটির বুনট বলতে কি বোঝো, বুনট জানা জরুরি কেন, বুনটের ভিত্তিতে মাটি কত প্রকার, ভার্মি কম্পোস্ট কি, মাটির বুনট পরিবর্তন করা যায় কিভাবে। এরপর হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে এগুলো আসলে অ্যাসাইনমেন্টের টাইপের, এগুলো তোমরা অবশ্যই ভালো কাগজে অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করে রাখবে। যখন আমাদের কলেজ খুলবে তখন আমরা অবশ্যই এগুলো জমা নেব এবং মূল্যায়ন করব। ফসল উৎপাদনে মৃত্তিকা বুনটের ভূমিকা লিখো। খুব সুন্দর করে বইয়ের সাহায্য নিয়ে বা ইন্টারনেটের থেকে সাহায্য নিতে পারো, যে কোনো সহায়তা নিয়ে সুন্দরভাবে এগুলো একটু তৈরি করবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ক্লাসটা আপলোড করা থাকবে ফেসবুক পেজে, ইউটিউবে এবং আমাদের কলেজে যে পেজ আছে সেখানে। তারপর সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকো এবং সাবধানে থাকো। সবার সুস্থতা কামনা করে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।